আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন, রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় করতে পারবেন মুসল্লিরা। বিদেশি পরামর্শকের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে শব্দ। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারও ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটিতেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধ ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হচ্ছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকেই যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোগ দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। 9 দিন ছুটি পাইছি, যাব ঈদের বাড়িতে সবাই আছে। মানে যারা টিকিট কাটছে না তারা এই জন্য ঢুকতে পারতেছে না, ভেতরে প্রচুর জাম, এখান থেকে যাবো তার রাস্তা নেই। অতিরিক্ত যাত্রী চাপের জন্য এই অবস্থাটা হচ্ছে। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পল্টনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখো যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরের লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখো মানুষ। লঞ্চ আসবে বললাম 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে। দীর্ঘদিন পরে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, একই সঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহ মাঠে নারীসহ 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম সহ অন্যান্য স্থানে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদগাহ মাঠে ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান। যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। 2 দিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয়
সংসদের শব্দ ব্যবস্থা। শাকিল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। দেশি বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি, পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের বারুদ, বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। বেশ কয়েকদিন ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার 9.13%। একই সঙ্গে 9% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 9 টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আবশ্যক, কারণ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে ধরনের পদক্ষেপ বা নীতিগুলো এগুলো অবশ্যই বাজেটে থাকতে হবে, যাতে এই বর্তমান সমস্যাগুলো থেকে উত্তরণের পথটা আপনার সহজতর হয়। বেশ কয়েকবার সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। বাজার ব্যবস্থাতেও আনা যায়নি শৃঙ্খলা, ফলে সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা আরও বাড়িয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা অসহায় জনগোষ্ঠী, তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো মূল্যস্ফীতি। মধ্যপ্রাচ্যের পুরো অর্থনীতি ঘিরে যে বিশ্ব অর্থনীতি ঘুরছে, তো এখন বিশ্ব অর্থনীতিতে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়বে, চাহিদা কমবে। তাহলে এই নতুন সংকট আমরা মোকাবেলা করবো কিভাবে? আমাদের রপ্তানির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে শিপিং কস্টটা বেড়ে যাচ্ছে, ইতিমধ্যে বেড়ে গেছে।